এটাকেই বলে গায়েবী মদত। রাখে আল্লাহ মারেকে। যারা মেরুদণ্ডটাকে সোজা কইরা ঠিক ধরনের এরকম ভাবে ইসলামিক প্রজাতন্ত্র রাষ্ট্রটা কায়েম করছে, এমনকি দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে। শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাবাশ। বাংলাদেশের এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে বড় দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবল এবং সফল পররাষ্ট্রনীতির কারণে আজকে আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। বাংলাদেশের পাশে দাঁড়াবে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব যদি দেশের সার্বভৌমত্বে আঘাত আসে। আলোচনায় থাকা প্রতিরক্ষা সহযোগিতার ধারণায় পাকিস্তান দিতে পারে সামরিক সহায়তা, তুরস্ক দিতে পারে ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি, আর সৌদি আরব দিতে পারে অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অবশ্যই বাংলাদেশ অংশগ্রহণ করবে। এই জোটে বাংলাদেশ অংশগ্রহণ করাকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। এতদিন পর বাংলাদেশ সরকার একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হলো এই জোটের বিরুদ্ধে বাংলাদেশ এই জোটের অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইন্ডিয়া। বাংলাদেশের ভারতের দরকার নাই, ভারতের এখন বাংলাদেশের দরকার। এই কথাটা এতদিন ধরে ঘুরাইয়া বলতো ওরা, এই কথাটা এখন আমরা বলতে পারি। কারণ আমরা যদি না থাকি তাহলে চীন কিন্তু শিলিগুড়ি করিডোর খেয়ে ফেলবে। বাংলাদেশ কি তবে এবার সত্যি টাকার সাগরে ভাসতে যাচ্ছে? সৌদি আরবের সাথে $1 ট্রিলিয়ন বিশাল এক চুক্তি, আর সাথে তুরস্কের শক্তি যুক্ত হয়ে বাংলাদেশের অর্থনীতিতে যে বিরাট পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, তা দেখে নাকি ওপারে ভারতের সাউথ ব্লকে চরম ভয় ঢুকে গিয়েছে। বাংলাদেশের সামনে যেন নতুন এক কৌশলগত সমীকরণের হাতছানি। একদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, অন্যদিকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তিতে সক্ষম তুরস্ক, আর অর্থনৈতিক শক্তিতে সমৃদ্ধ সৌদি আরব। ঢাকার একটি কৌশলগত সিদ্ধান্তই বদলে দিতে পারে আঞ্চলিক শক্তির ভারসাম্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্য এক বিশাল সুসংবাদ আসতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে মক্কা চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। এবার তুরস্কর সাথে এক যৌথ স্বাক্ষরেতে বা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আর এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। বিপরীতে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এক আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। আর এই বিষয়টা নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একদিকে মুসলিম বিশ্বের অন্যতম মুখপাত্র রিসেপ তাইয়েব এরদোয়ান, অন্যদিকে নতুন বাংলাদেশের নেতা তারেক রহমান। এই দুই শীর্ষ নেতৃত্বের রসায়নে তুরস্ক বাংলাদেশ সম্পর্কে বইছে নতুন হাওয়া। দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও তুরস্ক সম্পর্ক। বন্ধুত্বের এই উত্তরণের সবচেয়ে দৃশ্যমান ঝলক দেখা যাবে আগামী নভেম্বরে, যখন জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে তুরস্ক সফরে যাবেন তারেক রহমান। বিশ্বমঞ্চে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে বাংলাদেশ যেমন সামনের সারির কণ্ঠস্বর, তেমনি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এরদোয়ানের তুরস্ক এই মুহূর্তে বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান শক্তি কেন্দ্র। ফলে এই সফর কেবল একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার আনুষ্ঠানিকতা নয়, বরং এরদোয়ান ও তারেক রহমানের মুখোমুখি বৈঠকের মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার এক ঐতিহাসিক সুযোগ। দর্শক, বাংলাদেশ তুরস্ক সম্পর্কের সবচেয়ে নাটকীয় এবং গতিশীল মোড় এসছে প্রতিরক্ষা খাতের হাত ধরে। কয়েক বছর আগেই ঢাকা তুরস্কের বিশ্বখ্যাত সামরিক প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি আগ্রহ দেখায় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। তবে সেই বন্ধুত্ব কেবল অস্ত্র ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। গত জুনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যখন ঢাকা সফর করেন, তখন বার্তাটি ছিল একদম পরিষ্কার। তুরস্ক বাংলাদেশকে কেবল একজন ক্রেতা নয়, বরং দীর্ঘমেয়াদী যৌথ অংশীদার হিসেবে দেখতে চায়। তারই বাস্তব প্রতিফলন ঘটছে বগুড়ায়, যেখানে গড়ে উঠছে একটি যৌথ ড্রোন তৈরির কারখানা। তুরস্কের বিখ্যাত বায়রাক্তার ড্রোন যেভাবে বিশ্বজুড়ে আধুনিক যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দিয়েছে, সেই একই প্রযুক্তির ছোঁয়া এবার সমৃদ্ধ হবে বাংলাদেশের প্রতিরক্ষাও। এর মাধ্যমে বাংলাদেশ প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার পথে এক বড় ধাপ এগিয়ে গেল। আন্তর্জাতিক অঙ্গনে আঙ্কারার অবস্থান সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। মুসলিম বিশ্বের নেতৃত্বশীল শক্তি হিসেবে তুরস্ককে প্রতিষ্ঠিত করার যে রূপকল্প তার রয়েছে, তাতে দক্ষিণ এশিয়ায় এক নির্ভরযোগ্য ও শক্ত মিত্রের প্রয়োজন ছিল। আর সেই ভূ রাজনৈতিক সমীকরণে বাংলাদেশের চেয়ে আদর্শ বিকল্প আর হতে পারে না। উন্নয়নশীল অর্থনৈতিক সম্ভাবনা, বিশাল মুসলিম জনসংখ্যা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের অববাহিকায় অবস্থান, সব মিলিয়ে বাংলাদেশের প্রতি আঙ্কারার বিশেষ নজর রয়েছে। তুরস্ক খুব ভালো করেই বোঝে, দক্ষিণ এশিয়ায় নিজেদের কূটনৈতিক ও সামরিক প্রভাব বজায় রাখতে হলে ঢাকার সঙ্গে গভীর সম্পর্ক লালন করার কোনো বিকল্প নেই।
ভূ রাজনীতিতে সম্প্রতি আরও একটি বড় ঘটনা ঘটেছে। তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান মিলে স্বাক্ষর করেছে মক্কা প্যাক্ট। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সামরিক ও কৌশলগত ভারসাম্যে এই নতুন প্রতিরক্ষা চুক্তিটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের মতো উদীয়মান আঞ্চলিক শক্তির জন্য এই জোটে যুক্ত হওয়ার ইতিবাচক ইঙ্গিত রয়েছে। আগামী দিনে বাংলাদেশ যদি এই ধরনের কৌশলগত মেরুকরণে অংশ নেয়, তবে আঞ্চলিক সুরক্ষায় ঢাকার অবস্থান আরও বেশি বলিষ্ঠ ও প্রভাবশালী হবে। ঢাকা আঙ্কারা বন্ধুত্বের ভিত শুধু সামরিক বা কৌশলগত চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, স্পষ্ট দেখা যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতেও। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রার্থিতাকে শুরুতেই সমর্থন জানিয়েছিল তুরস্ক। বৈশ্বিক কোনো বড় মঞ্চে যখন একটি দেশ অন্য দেশের পাশে এভাবে শক্ত হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে সেই সম্পর্কের শেকড় কতটা গভীরে ছড়িয়েছে। প্রতিরক্ষা ও কূটনীতির পাশাপাশি বাংলাদেশ তুরস্কের বাণিজ্যিক সম্ভাবনাও এখন দারুণ ঊর্ধ্বমুখী। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য খুব শিগগিরই $1 বিলিয়ন মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে। তুরস্কের বিশ্বমানের নির্মাণ শিল্প, আধুনিক জ্বালানি খাত এবং বস্ত্র খাতের প্রযুক্তি বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে তুর্কি উদ্যোক্তারাও বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের এক নিরাপদ ও সম্ভাবনাময় প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করছেন। পাশাপাশি শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রগুলো দিন দিন প্রসারিত হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক দূরত্ব ঘুচে যাচ্ছে। তুর্কি কবি নাজিম হিকমতের কবিতা কিংবা কাজী নজরুল ইসলামের কামাল পাশা কাব্যের কথা স্মরণে আনলে বোঝা যায় দুই জাতির আত্মিক যোগাযোগ বহু পুরনো। আজ সেই ঐতিহাসিক ও সাংস্কৃতিক টান রূপ নিয়েছে আধুনিক ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি আর আন্তর্জাতিক কূটনীতি থেকে বাণিজ্য, বাংলাদেশ ও তুরস্কের এই যৌথ পথ চলা এখন এক নতুন অধ্যায়ে পদার্পণ করেছে। ঢাকা আঙ্কারার এই নতুন সমীকরণ কেবল দুই দেশের জন্যই লাভজনক নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে এক নতুন ভারসাম্য তৈরি করছে। আগামী নভেম্বরে তারেক রহমানের সফর যে এই পথ চলাকে আরো বেগবান করবে তা নিঃসন্দেহে বলা যায়। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে চারদিক থেকে ভালো ভালো খবর আসছে। ওভারঅল পরিস্থিতি খুবই পজিটিভ, ইতিবাচক। মানুষ খুশি হচ্ছে, মানুষ স্যাটিসফাইড। সরকারের কাজে সরকারি দল, বিরোধী দল সবাই সন্তুষ্ট হচ্ছে, সবাই আশায় বুক বাঁধছে। এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে বিরল। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে খেলছে এবং তাদের খেলা জমে উঠছে, তুমুল উত্তেজনা ছড়াচ্ছে। জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ, আলোচনা, চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সর্বত্র বাংলাদেশ সরকারের এই মুহূর্তে পররাষ্ট্রনীতিতে একটা স্মার্ট মুভ নিয়ে আলোচনা হচ্ছে এবং জল্পনা কল্পনা সত্য হচ্ছে। কি জল্পনা কল্পনা? এই মুহূর্তে টক অফ দি ওয়ার্ল্ড মক্কা চুক্তি, তার মধ্যে বিশেষ পার্ট যে বাংলাদেশ মক্কা ডিফেন্স প্যাক্টে যোগ দিবে কি দিবে না, এটা নিয়ে সব জায়গায় জল্পনা কল্পনা। চায়ের দোকানে যান যে বাংলাদেশ কি মক্কা ডিফেন্স প্যাক্টে যোগ দিবে, সংসদে এটা নিয়ে তুমুল আলোচনা। বাংলাদেশ কি মক্কা ডিফেন্স প্যাক্টে যোগ দিবে? এবং পররাষ্ট্রমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, ভারতের মাথা খারাপ, আমরা নত যেন পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসি। এটা আমাদের মুসলিম দেশগুলো অভ্যন্তরীণ বিষয়। তুমি কে? ভারতকে? তাদের এই বিষয়ে কোনো উদ্বেগ দেখানো, কথা বলার অধিকারই নেই। এটা আমাদের নিজস্ব ব্যাপার। এর মানে মুসলিম দেশগুলোর আলাদা একটা আইডেন্টিটি নিয়ে কাজ করা, এটা একটা প্যারাডাইম শিফট। বাংলাদেশ সরকারের এই ইহুদিদের আত্মীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তার শালি বিয়ে দিয়েছে নাকি এক ইহুদির কাছে। এই ধরনের লোক এখন মুসলিম আইডেন্টিটি নিয়ে কথা বলছে, মুসলিম দেশগুলো নিয়ে কথা বলছে। দিস ইজ রাজনীতি, অস্বাভাবিক প্যারাডাইম শিফট। ভারতপন্থী হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি এখন ভারতের বিরুদ্ধে সোচ্চার। অথচ হুমায়ুন কবিরকে চিনি ভারতের দালাল হিসেবে 2016 সাল থেকে, এবং তারেক রহমানের পক্ষ থেকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি অ্যাসাইন্ড ছিলেন। এখন সে হুমায়ুন কবিররা ভারতের বিরুদ্ধে খেলছেন। তো দর্শক, এটাকে বলে রাজনীতি জমে ওঠা। এবং আমি যে কথাটা বারবার বলি যে বিএনপি সরকার যে অসাধারণ সাহসিকতা দেখাচ্ছে, ভারতকে যেভাবে বার্তা দিচ্ছে, যেভাবে আঙ্গুল বাঁকা করে খেলছে, মক্কা চুক্তি নিয়ে যে পজিটিভ আগ্রহ বাংলাদেশ দেখাচ্ছে, এটা বিরোধী দলের সমর্থন ছাড়া সম্ভব নয়। কার্যত পর্দার অন্তরালে এরকম ঘটছে যে শফিক ভাই, মনে করেন খলিলুর রহমান বলছে, শফিক ভাই মক্কা চুক্তিতে যদি যাই, ধর্মীয় দিক থেকে জনগণকে এটার পক্ষে রাখতে পারবেন তো? জনগণের মধ্যে মত উৎপাদন করতে পারবেন তো? জি ভাই পারবো, আপনি যান, আমি আসি, আমরা আসি, আপনি সমস্যা না, আগাই যান। এরকম ঐক্যবদ্ধভাবে খেলা চলছে, যার ফলে সংসদের বাইরে সরকারি দল, বিরোধী দল সবাই, এবং সরকারি দলের থিঙ্ক ট্যাঙ্করা, বিরোধী দলের থিঙ্ক ট্যাঙ্করা সবাই এই মক্কা চুক্তির যৌক্তিকতা নিয়ে কথা বলছে। এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের জেদ্দা সফর, সৌদি আরব সফর বাংলাদেশের মানুষকে আশান্বিত করেছে। মানুষ আরো অপটিমিস্টিক হয়েছে, খুশি হয়েছে যে না, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব গেছে, এবার মনে হয় মক্কা চুক্তি বিষয়ে কিছু অগ্রগতি হবে। তার মধ্যে আবার আরেক সুখবর যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি আরব গেছে তো গেছে,
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চিঠি নিয়ে গেছেন। মজা না? চিঠি নিয়ে গেছেন এবং সেই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। তো দর্শক, সে চিঠিতে কি লেখা হয়েছে, চিঠির কন্টেন্ট আমরা পাইনি, বাট এটা স্পষ্টই বোঝা যায় যে সৌদি আরবের সাথে একটা ডিপ এনগেজমেন্টে যেতে যাচ্ছে। এর মানে সারা পৃথিবীতে পররাষ্ট্রমন্ত্রীর সংসদে বক্তব্য, তারেক রহমানের চিঠি পাঠানো এবং চিঠি নিয়ে ওয়াইসি কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগদান, মানে এগুলো প্রমাণ। আবার বিশ্ব রাজনীতির প্যারাডাইম শিফট, যুক্তরাষ্ট্রের দিন শেষ, চীনের উত্থান, ইরানের বিরাট বিজয়, এগুলো প্রমাণ করে। এবং মক্কা চুক্তিতে ইরানকে যোগদানে আমন্ত্রণ জানানো, এগুলো প্রমাণ করে এখন মুসলিম আইডেন্টিটি দিয়ে বিশ্ব রাজনীতির একটা খেলা চলছে। যদিও এখানে ধর্ম গুরুত্বপূর্ণ না, কিন্তু ব্যবহার করা হয় সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হয়, এটাই ইম্পর্টেন্ট। কিন্তু আসলে ধর্মীয় চেতনা না, ধর্মীয় চেতনা না ইন দি সেন্স, সাপোজ ইসলামের পক্ষে মুসলিম সেন্টিমেন্ট দিয়ে পররাষ্ট্র নীতিতে যারা বড় বড় লেকচার দেয়, দেখবেন যে তারা কেউ নামাজই পড়ে না। তার মানে এটা ধর্মীয় দিক থেকে না, এটা স্বার্থের জন্য মুসলিম কার্ড ব্যবহার করা, এটা ভালো। এইসব কার্ড ব্যবহার তো প্রয়োজনে করবেই। এবং বিশ্ব রাজনীতির এটা একটা রিয়ালিটি, এখন বিভিন্ন ব্লক হবে, জোট হবে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, এই জন্য এই রিয়ালিটিতে মাননীয় প্রধানমন্ত্রী চিঠি পাঠানো সৌদি যুবরাজের কাছে, সেই চিঠিতে হয়তো এই মুসলিম আইডেন্টিটি দিয়ে বিশ্ব রাজনীতি একটা গুরুত্বপূর্ণ গেম খেলার একটা বিষয় আছে এবং মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়টা আছে। আর মক্কা চুক্তিতে তারা চায় কিনা, বাংলাদেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি আমি যতদূর জানি, তবে এটা নিশ্চিত তারা চায় এবং জানাবে, ইনফরমালি বলেছে। এবং মক্কায় চুক্তিটা করা হয়েছে এই কারণেই যাতে মুসলিম দেশগুলোকে অ্যাট্রাক্ট করা যায়। জুমার নামাজের পর শুক্রবার করা হয়েছে, জুমার নামাজ পরে তারপর যাতে মুসলিম দেশগুলোকে এখানে ইনক্লুড করে একটা বার্তা দেওয়া যায়। তো দর্শক, আমার দেশের খবর, মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক। এবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, এটা সুনির্দিষ্টভাবে মক্কা চুক্তির বিষয় না, কিন্তু সময়টা ইজ ইম্পর্টেন্ট, যার ফলে বাংলাদেশের মানুষ রিলেট করছে যে এই বৈঠকে হয়তোবা গোপনে অথবা কন্টেন্ট এখন সবকিছু বলবে না, বাট মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে আলোচনা হয়েছে। তো এখান থেকে বলা যায় যে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান আরো এক ধাপ এগিয়ে গেল, বড় অগ্রগতি আগে হয়েছে, এবার আরো এক ধাপ এগিয়ে গেল এই বৈঠকের মধ্য দিয়ে। এবং তারেক রহমানের চিঠিতে অবশ্যই এই বিষয়ে কিছু থেকে থাকতে পারে, কারণ বর্তমানে বাংলাদেশের খেলাই এটা। কারণ মক্কা চুক্তি এই বিষয়টা সামনে এনে ভারতকে নাকানে চুবানি খাওয়ানো যায়, ভারতের ঘুম হারাম করে দেওয়া যায়, ভারতের নাকে খত দেওয়ানো যায়। কারণ ভারতের চিরশত্রু পাকিস্তান এই মক্কা চুক্তির একমাত্র, মক্কা প্যাক্টের একমাত্র পারমাণবিক লাভধারী দেশ। তো সেখানে জয়েন্ট সিকিউরিটি প্যাক্ট, মানে স্বাভাবিকভাবে ন্যাটোর আদলে, ইসলামিক ন্যাটো বলা হয়, এখানে যে হিসাবটা আসে যে কোনো একটা দেশের উপর হামলা হলে সব দেশের উপর হামলা বলে ধরে নেওয়া হবে, বলে পাকিস্তানের উপর হামলা হলে ওটা বাংলাদেশের উপর হামলা। এইটা কি ভারত সহ্য করতে পারে? বুঝেন কেমনটা লাগে? কিন্তু এটা হচ্ছে, যদি এখন পর্যন্ত এটা ঠিক হয়নি মক্কা চুক্তিতে, ইট ইজ নট ডিফাইন্ড স্টিল যে আসলে এক দেশের উপর হামলা করলে অন্য দেশের উপর হামলা বিবেচিত হবে কিভাবে, তাহলে অন্য দেশ রেসপন্স করবে কিভাবে? সেনাবাহিনী পাঠাবে, না ওই দেশ থেকে হামলা শুরু করবে, না একটা যৌথ সেনাবাহিনী থাকবে, তারা যুদ্ধ করবে, ভূখণ্ড ব্যবহার করতে পারবে কিনা, কতটুকু ব্যবহার করতে পারবে, এরকম নানান প্রশ্ন এখনো অমীমাংসিত। তবে এটা মীমাংসিত হবে, আর সবকিছু একদম স্পষ্ট বলাও হবে না, অনেক কিছু গোপন থাকবে। তো সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চিঠি, হুমায়ুন কবিরের জেদ্দা সফর, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, এগুলো মানুষকে আশান্বিত করছে, মানুষকে অনুপ্রাণিত করছে এবং রাজনীতির খেলা আরো জমিয়ে দিচ্ছে, ভারতের মাথা আরো খারাপ করে দিচ্ছে এবং মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের জল্পনা কল্পনাকে জনগণের কাছে আরো বেশি সত্য করে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।